সরস্বতী দেবতে তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়। ঘরের অভাব ঠেকাতে মায়ের সঙ্গে ঠোঙা তৈরি করেছেন, তবু শিক্ষা আর সঙ্গীতের চর্চা ছাড়েননি এই প্রতিভাময়ী তরুণী। এমনও দিন গিয়েছে মায়ের সঙ্গে হাতে হাতে ঠোঙা তৈরি করতে হয়েছে। আসলে ভাঙাচোরা ঘরে অভাব যে কি তীব্র হয় তা যিনি বা যারা অভাবের মুখোমুখি হয়েছেন তারাই বোঝেন। কিন্তু অভাব বা চরম দুঃখের মধ্যেও এমন অনেক প্রতিভার জন্ম হয় যাদের প্রতিভার আলো অন্যদেরও পথ দেখাতে পারে। অভাবের মধ্যে হেরে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে মনের জোর রেখেই। এমনই একজন দৃষ্টান্ত বা অনুপ্রেরণার নাম হলো পাপিয়া সরকার। বাড়ি শিলিগুড়ির সুকান্ত নগর এলাকায়। সামনে সরস্বতী পুজো, দেবী সরস্বতী যেন ভর করে রেখেছে এই প্রতিভাময়ী শিল্পীর ওপরে। যেমন ও পড়াশোনায় তেমনই সঙ্গীতে। বাংলাতে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছে শিলিগুড়ি মহাবিদ্যালয় থেকে। তারপর বাংলাতেই স্নাতকোত্তর স্তরে পরীক্ষায় বসা। শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রাক্তনী পাপিয়া শৈশব থেকেই মেধাবী। উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। পড়াশোনার সঙ্গে সঙ্গে ওর সঙ্গীত প্রতিভারও তারিফ করতে হয়। রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুল গীতি, আধুনিক গান তো আছেই, লোকসঙ্গীতেও তুখোর। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী তথা শিক্ষক সাতারউদ্দিন আহমেদ নিয়মিত তালিম দিচ্ছেন পাপিয়াকে। এখন লোকসংস্কৃতি নিয়েই এমএ করার স্বপ্ন দেখেন পাপিয়া। আর লোকসঙ্গীতের চর্চা ওকে আরও বেশি বেশি করে বাংলায় অনার্স নিতে উৎসাহ দিয়েছে। পৃথিবীর অন্যতম মিষ্ট ভাষা হলো বাংলা ভাষা। পৃথিবীর গুরুত্বপূর্ণ সংস্কৃতি হলো বাংলার সংস্কৃতি। বাংলার সংস্কৃতির সঙ্গে প্রকৃতি পরিবেশের এক নিবিড় সংযোগ রয়েছে। সামনে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন পাপিয়া বাংলা ভাষার প্রচার প্রসার চাইছে, কি ভাবছে ও মাতৃভাষা নিয়ে, শুনুন ওর মুখ থেকেই। মোবাইলের নেশার পরিবর্তে কেন আমরা সঙ্গীত বা সংস্কৃতির নেশা করব, শুনুন পাপিয়ার মুখ থেকে। আজ আকাশবাণী শিলিগুড়িতে ক্যাজুয়াল ভিত্তিতে কর্মরত এই তরুণী। আজকের প্রজন্ম সংস্কৃতি বিমুখ, আজকের প্রজন্ম বাংলা ভাষার চর্চা করে না বলে যারা প্রচার করেন তারা যে মূর্খের স্বর্গে বাস করছেন তা কিন্তু অনায়াসেই বলে দেওয়া যায়। অন্তত টিন আর মুলিবাসের বেড়া দেওয়া ঘর থেকে পাপিয়া সরকারদের ভাষা সংস্কৃতির লড়াই সত্যিই প্রশংসার দাবি রাখে। এই ধারাবাহিক ভিডিওতে চলুন শুনতে থাকি পাপিয়ার গান ও কথা। সরস্বতী দেবতে তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। তো মার কাছে আমরা সবাই বিদ্যা চাই, বুদ্ধি চাই, মা কণ্ঠে বসুক এটা চাই। তবে মার কাছে সবাই যেন চাই 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 এই একটা ব্যাপার থাকে। তো মাকে বলছি এটাই, যে মার কাছে এটাই এই বছরে চাওয়া, যে এগুলো সব নালিশ ভেবে নিও না, তোমার সন্তান মনে করে তুমি এটা আশীর্বাদ স্বরূপ দিও আমাদের সরস্বতী মাকে। হ্যাঁ, মায়ের কাছে চাওয়া এটাই, যে সারা জীবন যতদিন যেন বাঁচবো মায়ের আরাধনা করে যেন চলে যেতে পারি। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে এই সময় শিলিগুড়ির যে পুরসভার যে 38 নম্বর ওয়ার্ডের সুকান্ত নগরের 10 বাড়ি 10 ঘর অতুল প্রসাদ সরণি, সুকান্ত নগরের 10 ঘর অতুল প্রসাদ সরণি, একটা স্লাম অঞ্চল, বস্তি অঞ্চল, সেইখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ না কর্পোরেশন হলো, এখানে আমরা সুকান্তনগরের যে 10 ঘর অঞ্চল আছে, একটু বস্তি অঞ্চল, একটু পিছিয়ে পড়া অঞ্চল, অনগ্রসর অঞ্চল, 38 নম্বর ওয়ার্ডের, সেখানে থাকলে কি হবে, সেখানে থেকেও যে আলো জ্বালানো যায়, একটা দৃষ্টান্ত তৈরি করা যায়, তার কিন্তু নমুনা আমাদের সামনে এখানে রয়েছে। পাপিয়া সরকার, ডাকনাম মাম্পি, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রাক্তনী, শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তনী, এবং এবারে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পরীক্ষা দিয়েছে, বাংলায় অনার্স, আমাদের মাতৃভাষা বাংলা। তো কেন ও পড়াশোনা করছে, এমএ পড়ছে, তাহলে আজকে ওকে নিয়ে আমরা বসছি কেন? একটা পিছিয়ে পড়া অনগ্রসর অঞ্চল, সেখানে থেকে ও শৈশব থেকে
শিক্ষায় মেধার পরিচয় দিয়ে গিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। 2, ওদের পরিবারের আর্থিক পরিস্থিতি তেমন ভালো না, বাড়িঘরের পরিস্থিতি বা সামগ্রিকভাবে অর্থনৈতিক দিক থেকে একটু অনগ্রসর। তো তার মধ্যে থেকেও মেসেজটা এখানেও যে অর্থনৈতিকভাবে অনগ্রসর অঞ্চলে থেকেও, পরিবারে থেকেও ও কিন্তু পিছিয়ে যায়নি, কোনো অবসাদ হয়নি, ডিপ্রেশন হয়নি, ডাইভার্ট হয়নি, নিজেকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে গেছে। এটা কিন্তু একটা নজির। নিজের প্রতিভা এবং উচ্চ মাধ্যমিকে শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে এবং এখনো ও তার পড়াশোনায় তার মেধা রেখেছে, উচ্চ চিন্তা রেখেছে, আমরা সব শুনবো। এতে বলে একটা শিক্ষার দিকে। তার সঙ্গে সংস্কৃতি, আমরা সামনে দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবো, বিদ্যার দেবী, সংস্কৃতির দেবী। তারপরে আমাদের সামনে 21শে ফেব্রুয়ারি আসছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সংস্কৃতিতেও অসাধারণ প্রতিভা মেলে ধরছে কিন্তু দিনের পর দিন, সেই ছোট থেকে। বাড়িতে যে বাবা মা সবাই গান বাজনা জানে বিরাট কিছু, তা কিন্তু না, কিন্তু বাবা মা দুজনেই উৎসাহ দিয়েছে সঙ্গীতের প্রতি, সঙ্গীত চর্চার প্রতি। ভাবা যায় যেখানে একটা একটা তীব্র অর্থ সংকট, তাদেরকে দুই বেলা রীতিমতো অন্ন সংস্থান জোগাড় করতেই সংগ্রাম করতে হয়, সেখানে কিনা সঙ্গীত। আর এই সঙ্গীত, এই পাপিয়ার ছোট থেকেই মানে নেশা, গান না শুনলে ওর কিছু হবে না, পড়াশোনা করতে মন বসবে না, সবেতেই ওর সঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি থেকে শুরু করে পরবর্তীতে আমাদের যে বিখ্যাত, আমাদের এই শিলিগুড়ি অঞ্চলের স্বনামধন্য যিনি ভাওয়াইয়া শিল্পী সত্তার উদ্দিন আহমেদ, শিক্ষক, লোকসঙ্গীতের তিনি একজন শিক্ষক। তার ছাত্রী হিসেবে তিনি তার মুখ উজ্জ্বল করেছেন, তার সুনাম বজায় রেখেছেন এবং সর্বতোভাবে বলা যায় এই পাপিয়া সরকার কিন্তু, যা প্রথম আলাপে পরিচয়ে সব খোঁজ খবরে জানা যাচ্ছে, একজন প্রতিভা, যেমন সঙ্গীত তেমনি শিক্ষায়, এবং একটা দৃষ্টান্ত আজকের দিনে একটা নজির। ছেলেমেয়েরা যখন বলা হচ্ছে যে সঙ্গীত, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে পিছু হটছে, অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, মোবাইলের নেশা চলে যাচ্ছে বা অন্য নেশা করছে, সেখানে ভালো নেশাও করা যায়। তার উদাহরণ এই মাম্পি, মানে পাপিয়া। আমরা আমি কথা বলবো না, আমরা ওর কাছ থেকে কিছু কথা শুনবো এবং ওর গান শুনবো। যেমন ওর লোকসঙ্গীত গায়, তেমনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি অসাধারণ অসাধারণ। এখনো মানে মানে আছে, এরকম বহু প্রতিভা আছে, খুঁজে বের করতে হবে। আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আজকে প্রথম পরিচয় আমরা আজকে এখানে ঘোষণা করছি, ওকে আমরা সম্বর্ধনা প্রদান করব খুব শীঘ্রই। তো এবারে মাম্পি বা পাপিয়া কিছু বলবে। সামনে সরস্বতী পুজো আছে, তারপরে মাতৃভাষা দিবস আছে। প্রথমে একটু জানতে চাই যে তোমার এই সঙ্গীত চর্চা, তার সঙ্গে পড়াশোনা কিভাবে হলো, কিভাবে এগোলে, কি অসুবিধা হয়েছে? সঙ্গীত ছোট থেকেই ইচ্ছে ছিল কিছু একটা নিয়ে এগোনোর। তো ছোট থেকে খুব ইচ্ছে ছিল নাচ শেখার। তো নাচ শেখার পেছনেও একটা বিরাট ভাবনা চিন্তা ছিল যে নাচ শিখতে গেলে, বাবা মায়ের হয়তো চিন্তা ছিল নাচ শিখতে গেলে অনেকটাই ব্যয়বহুল। সকলে জানে আজকালকার যেরকম নৃত্যনাট্যগুলো, ভারতনাট্যম বা যেকোনো নৃত্যনাট্যই আজকের দিনে হয়তো ব্যয়বহুল। সেক্ষেত্রে হয়তো গানটায় সেই রকম হয়তো খরচ পড়বে না, সেই ভেবে হয়তো গানটাতে দেওয়া আমার বাবা মায়ের। তো গান, সেই থেকে একটা হারমোনিয়াম কিনে দেওয়া হলো আমাকে। তারপরে বাবা মায়ের আশীর্বাদে এবং ইচ্ছায় সেই সারেগামা পাধানিসা শুরু। এবং আমার কোন বয়সে? সেই ছোট থেকেই হয়তো আধো আধো বলতে পারি, আধো আধো গলায় গান শেখা, ম্যামের কোলে ধরে হয়তো হারমোনিয়ামের ভেলু পর্যন্ত হাত যেত না। আজ সেখানে দাঁড়িয়ে আজ হয়তো অনেককে অনেক রকম গান শুনিয়ে আনন্দ দিই বা নিজেও আনন্দ পাই। হয়তো সেই বয়সে হয়তো হারমোনিয়ামের ভেলু পর্যন্ত হাত যেত না। তো সেই বয়স থেকে গান শেখা, গান নিয়ে এগিয়ে যাওয়া এবং গানের প্রতি ভালোবাসা অবশ্যই তৈরি হয়েছে। এবং সেই ছোটবেলায় হয়তো গান ঘুম ঘুম চোখে হয়তো দাদু ডেকে দিত, ঠাকুরদা, যে ওঠো গান প্র্যাকটিস করতে হবে। সেই থেকে একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে না, এই জিনিসটাকে করতে হবে। এটা রোজ দিন যেমন ঘুম থেকে ওঠা নিয়মিত, আমরা যেরকম রোজকার কাজ করি সেরকম যেমন কাজ, সেমন গানটাও আমার একটা রোজকার কাজের মধ্যে একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। কি নাম দাদুর? দাদুর নাম ছিল আমার চিন্তাহরণ সরকার।
বাবার নাম কি? আমার বাবার নাম বিষ্ণু সরকার এবং আমার মায়ের নাম হচ্ছে অনু সরকার। কি করেন বাবা মা? বাবা একটি ব্যাটারির দোকানে কর্মরত এখন, আর মা হাউস ওয়াইফ, আর আমি তো পড়াশোনা গান বাজনা সব মিলিয়ে চলছে। গান যখন করছো প্রথমে কি গান দিয়ে শুরু হয়েছিল? প্রথমে আমার শুরু হয়েছিল রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ক্লাসিক্যাল দিয়ে, এবং আমার রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ক্লাসিক্যালের গুরু হচ্ছে গার্গী বোস। তারপর তার হাত ধরে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি করা এবং বিভিন্ন রকম প্রোগ্রাম করা, তথ্যকেন্দ্রে অনুষ্ঠান করা, তারপরে দু একটা কম্পিটিশন করা, তারপরে ধীরে ধীরে ওখানেই বিভিন্ন রকম পরীক্ষা দিয়েছি, যেহেতু এলাহাবাদ বোর্ড থেকে পরীক্ষা হতো, সেরকম পরীক্ষা দিতে দিতেই একদিন ম্যামের কাছে আসে একজন ফোক গান করে, তো তখন থেকেই মানে ভাবতাম যে এই গানটা একটু আলাদা রকমের ফ্লেভার আছে, আলাদা রকমের একটা টান অনুভব হতো। তারপরে আমার মা বাবাও এটার প্রতি একটু আলাদা রকমের আকর্ষণ ছিল। মা বাবাও বলতো, বিশেষ করে আমার মাই বলতো, এই গানটা কি করতে পারবি, এই গানটা কি ভালো লাগে, মানে নানান রকম ভাবে ইন্সপিরেশন আমার মনে মাই জোগাড় করেছে। তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ, এই গানটা কেন নয়, এই গানটা করে দেখি। তারপরে এই গানটার প্রতি যেন একটা আলাদাই ভালোবাসা আমার, মানে গাছ যেমন তার মানে মাটি শিকড় দিয়ে আঁকড়ে রাখে, তো সেই এই ফোকের প্রতিও যেন আমার সেরকম টাইপের একটা ভালোবাসা, এবং সেই ভালোবাসা থেকেই হয়তো বাংলা নামা, বাংলা নিয়ে বিএ কমপ্লিট করা, মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, সেই ভালোবাসা থেকেই এক প্রকার বলতে পারেন। কার কাছে শিখলে ফোক? ফোক আমি শিখলাম হচ্ছে মোহাম্মদ সাত্তার উদ্দিন আহমেদ, তার বাড়ি ভারতনগর, এবং তার কাছ থেকেই আমার ফোক শিক্ষা নেওয়া। এমনি গানের স্বীকৃতি পুরস্কৃত? হ্যাঁ, আমি যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি কম্পিটিশন করেও হচ্ছে পুরস্কার আছে, তেমন ফোক গানেও আমার পুরস্কার রয়েছে। এছাড়াও ছাত্র যুব উৎসবে 2017 সালে আমি প্রথম স্থান অধিকার করি এই ফোক গানের ওপরেই। সামনে প্রথমে আমরা জানি সরস্বতী পুজো আসছে, দেবী সরস্বতীর আমরা আরাধনা করব। হ্যাঁ হ্যাঁ, সরস্বতী মানেই শিক্ষা সংস্কৃতি, হ্যাঁ। কি বলবে আর কি শোনাবে? সরস্বতী মায়ের জন্যই হয়তো গান, বা মায়ের জন্যই, মায়ের আরাধনা মানেই আমাদের বিদ্যার দেবী বলা হয় সরস্বতী, বা আমরা বলি যে আমাদের কণ্ঠে হয়তো মা সরস্বতী বাস করুক, বা যে কোনো অনুষ্ঠান করতে উঠলে হয়তো তার আরাধনা করা, তো সেক্ষেত্রে সেই অনুযায়ী চলে আসছে আমাদের সেই আরাধনার দেবী সরস্বতী মা। তো তাকে স্মরণ করে একটু দু একটা লাইন গেয়ে শুরু করি। শিওর। সরস্বতী বিদ্যাবতী, তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়।